হ্যাঁ, মানুষ জমি অনুপাত কি, এই সমস্ত কিছু পড়েছিলি। তারপর পরিব্রাজন পড়েছিলি। তারপর থেকে আমাদের এখানে পড়তে হবে পরিব্রাজন কাকে বলে, আরেকবার রিভাইজ করে নি। পরিব্রাজন কাকে বলে, যখন বলতে থাকি তো, যখন তোর কি হবে, মানুষ কোনো কাজের উদ্দেশ্যে বা তোর কোনো কারণের উদ্দেশ্যে যখন একটা স্থানকে ত্যাগ করে অন্য স্থানে চলে যায়, তাকে বলা হয় পরিব্রাজন। পরিব্রাজন বিভিন্ন রকম পড়েছিল, আউট মাইগ্রেশন, ইন মাইগ্রেশন, ইমিগ্রেশন, ইমিগ্রেশন। হ্যাঁ, পড়েছিলি। ঠিক আছে, এগুলো পরিব্রাজন বলা হয়। ঠিক আছে। এবারে পরিব্রাজনের বিভিন্ন রকম, তো জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টন পরিব্রাজনের উপর প্রভাবিত হয়েছে। প্রতিটা দেশে বিভিন্ন রকম লোক যে আছে না এখনকার, হ্যাঁ, পরিব্রাজনের আগে কিন্তু এই সময় এরকম লোক থাকেনি। ঠিক আছে, যেমন হচ্ছে তোর আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে তো পরিব্রাজন হচ্ছে কোথা থেকে বলতে গেলে ইউরোপ থেকে। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে পরিব্রাজন হয়েছে কোথা থেকে, ইউরোপ থেকে। যে এখানে যত আমেরিকা যুক্তরাষ্ট্র মানে আমি দুটো বলছি, একটা হচ্ছে উত্তর আমেরিকার পুরো কান্ট্রি, আর এটা তোর কি আছে বলতে, দক্ষিণ আমেরিকা, সব ইউরোপ থেকে পরিব্রাজিত হয়ে এসেছে। একটা ইউরোপ থেকে গেছে তোর কোথায়, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, এরকম জায়গায় গেছে ইউরোপ থেকে। ঠিক আছে, মধ্য এশিয়া থেকে পরিব্রাজিত তোর কোথায় হয়েছে, ভারতের দিকে হয়েছে। পাকিস্তান থেকে ভারতে এসেছে, বাংলাদেশ থেকে ভারতে এসেছে, শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছে, নিয়ে তোর কি করেছে বলতে, পুরো জনসংখ্যার পরিবর্তন ঘটিয়েছে। এবার কখন কিরকম কেন জনসংখ্যা পরিবর্তন ঘটেছে সেটা তোকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে তোর কি, এখানে পরিব্রাজনের মূল কারণটা তোর কি ছিল বলতে, পরিব্রাজনের মূল কারণ বিভিন্ন রকম কারণ ছিল, তার মধ্যে এখানে যেটা পরিব্রাজনের মূল কারণ ছিল, যেটা তোর ইউরোপ থেকে তোর কোথায় এসেছিল, উত্তর আমেরিকা এসেছিল। আমি কি বলেছিলাম, ইউরোপে আমেরিকার প্রথমে জনসংখ্যা কত ছিল, প্রায় কত সাল, 1875, 1875 সালে, 1875 সালে কত ছিল, 1875 সালে জনসংখ্যা ছিল প্রায় তো কত একটা লক্ষ, কত লক্ষ বলতে, প্রায় 13 লক্ষ। 1819 সালে কত লক্ষ, 58 লক্ষ। তারপরে কত বেড়ে দাঁড়ায়, 1975 সালে 26 কোটি। ঠিক আছে, তাহলে কত লক্ষ যেন ছিল কি বললাম, 58 লক্ষ থেকে তোর কত বেড়ে দাঁড়ায়, 26 কোটি দাঁড়ায়। ঠিক আছে, সালটা কত যেন ছিল, 1819 থেকে তোর কত সাল, 1975 সালের মধ্যে বেড়ে দাঁড়ায়। কেন বেড়ে দাঁড়ায় এতটা জনসংখ্যা, তার কারণ হচ্ছে তোর কি, ইউরোপ থেকে এইসব জায়গার মধ্যে তোর কি করেছিল, মানুষজন পাড়ি দিয়েছিল। কেন দিয়েছিল, কারণ হচ্ছে তোর মানুষ জমি অনুপাতের পরিমাণ অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার কারণে। মানুষ জমি অনুপাত কি, কি বলেছিলাম, মানুষ জমি অনুপাত কি বলেছিলাম বল, কোন একটা দেশ বা এলাকার মোট কার্যকরী জমি, মোট কি জমি, কার্যকরী জমি, মোট কার্যকরী জমি এবং মোট কর্মক্ষম মানুষের যে সংখ্যা, যখন তোর কি হয় বলতে, সংখ্যার অনুপাতকে বলা হবে তোর কি, কার্যকর মানুষ জমি অনুপাত, মোট কর্মক্ষম জনসংখ্যা এবং মোট কার্যকরী জমি। ইউরোপের দেশগুলো, কান্ট্রিগুলো ছোট ছোট, তার জমির পরিমাণ তোর কি আছে বলতে অনেকটা ছোট হবে, কিন্তু সেখানে মানুষজন অনেকটা কি আছে তার তুলনায় অনেকটা বেশি ছিল। তো কর্মক্ষম জমির পরিমাণ তোর কি ছিল, উৎপাদিত জমির পরিমাণ কম এবং কর্মক্ষম মানুষের পরিমাণ বেশি থাকার কারণে ওই দেশকে সে কি করেছিল বলতে, ত্যাগ করেছিল, ত্যাগ করে সে অন্য এক দেশে চলে গেছিল, ছড়িয়ে ছিটিয়ে গেছিল। এই যে ছড়িয়ে ছিটিয়ে যায়, এটার নাম হচ্ছে ইউরোপ থেকে অন্য দেশে পরিব্রাজন, ফার্স্ট ফার্স্ট। এইটা একটা গেল। 2 নম্বর তোর কি আছে বলতে, তারপরে কি হয়েছে, ইউরোপের জনসংখ্যা তোর কি, জনসংখ্যার যে চাপটা সেটা কমে, এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে কি হবে, জনসংখ্যার পরিমাণ বাড়তে থাকে। এই যে বলেছিলাম যে 1918 সাল না, 1918 সালে যেখানে জনসংখ্যা তোর কত ছিল, 1819, হ্যাঁ, 1819 সালে তো জনসংখ্যা যেখানে ছিল প্রায় 58 লক্ষ, সেখান থেকে তো 1975 সালে কত বেড়ে দাঁড়ায়, 26 কোটি। কারণ এগুলো হচ্ছে তোর কি, মাইগ্রেশনের পরিমাণ অতিরিক্ত বেশি হওয়ার কারণে। পাকিস্তান থেকে ভারতের পরিব্রাজন 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে, সেখান থেকে পাকিস্তান, বাংলাদেশ, দুটো পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান এসব ছিল। সেখানে তো যারা মাইনরিটি, সেই দেশের মাইনরিটি, কোন কোন দেশের মাইনরিটি, সেই দেশের মানে পাকিস্তানের মাইনরিটি বা বাংলাদেশের মাইনরিটি বা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাইনরিটি, মানে সেই দেশের হিন্দু, সেই দেশের খ্রিস্টান, সেই দেশের অন্য সম্প্রদায়ের লোক, যখন কি করেছিল, ওই দেশকে ত্যাগ করে কোন দেশে চলে এসেছিল, ভারতে এসে বসতি স্থাপন করেছিল। তখন কি হয়, ভারতের জনসংখ্যা পরিমাণ তারপরে বাড়তে থাকে। বাংলাদেশ থেকে ভারতের পরিব্রাজন 1970 সালের পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, ঠিক আছে, তারপর থেকে এই বাংলাদেশেরও যত মানে কি বলবো, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এসেছিল, তারা কোথায় এসেছিল, ভারতে এসেছিল। ভারতের জনসংখ্যা বাড়ে। শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কা তোর অর্থনৈতিক পরিস্থিতির জন্য, শ্রীলঙ্কা তোর অতিরিক্ত গভর্নমেন্টের চাপের জন্য, ঠিক আছে, কঠিন রুলের জন্য শ্রীলঙ্কা থেকে মানুষ পরিব্রাজিত করে কোথায়, ভারতে। ভারতের কোন দিকে ভারতে পরিব্রাজিত করবে, দক্ষিণ ভারতে, তামিলনাড়ু, স্পেশালি কেরলা, ঠিক আছে, এইসব জায়গায় পরিব্রাজিত করবে। বাংলাদেশ থেকে স্পেশালি ভারতে কোন কোন জায়গায় পরিব্রাজিত করেছিল, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঠিক আছে, আসাম, হ্যাঁ, এইসব জায়গায় পরিব্রাজিত করেছিল। পাকিস্তান থেকে ভারতে কোথায় কোথায় পরিব্রাজিত করেছিল,
আমি কি বলছিলাম? হ্যাঁ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, পাকিস্তান থেকে, পাকিস্তান থেকে আর তোর কোথায় আছে জম্মু কাশ্মীর। হ্যাঁ, এইসব জায়গাতে তোর কি হয়েছিল, পরিবাহিত করেছিল, ফলে ওই জায়গায় জনসংখ্যা পরিমাণ তোর কি হবে তিনি অতিরিক্ত হারে বেড়ে যায়। ঠিক আছে, বা বাংলাদেশ বিভিন্ন রকম ভারতে বেড়ে যায় আর কি জনসংখ্যা। এইটা তোর এই দিকটা একটা গেল। হ্যাঁ, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এরপরে তোর যেটা নতুন একটা থিওরি দিয়েছে সেটা হচ্ছে তোর কি ম্যালথাসের জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, জনসংখ্যা সরি বৃদ্ধির তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব, ভালো করে শুনবি। ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব সম্বন্ধে কি বলেছিলেন? তিনি বলেছিলেন কোন একটা এলাকার জনসংখ্যা বাড়বে যে হারে, বা জনসংখ্যার উপরে তিনি যেটা সম্পর্ক দিয়েছেন সেটা কার সম্পর্ক দিয়েছেন, জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদনের সম্পর্ক দেখিয়েছিলেন। ঠিক আছে, তিনি বলেন যে কোন দেশ, তিনি অ্যাকচুয়ালি তিনি দেখেন যে যেসব দেশের জনসংখ্যা, আমি এটা প্রেক্ষাপট দিই, যেসব দেশের জনসংখ্যা পরিমাণ খুব কম সেই সব দেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে তো কি আছে বলতে অনেকটা উন্নত আছে, এবং তারা প্রতিটা পার হেড জনসংখ্যা যে খাবার খাদ্য, সে খাদ্য উৎপাদন করতে কিন্তু তারা কি আছে বলতে সক্ষম। কিন্তু যেসব দেশে জনসংখ্যা পরিমাণ অতিরিক্ত বেশি আছে তারা কিন্তু খাদ্য উৎপাদন করতে কিন্তু অনেকটা কি হয় বলতে অক্ষম হয়। তারা নিজেদের সম্প্রদায়ের মানুষ বা নিজেদের যে মানুষ, সেই মানুষকে তারা সঠিক হারে দেখতে পারেনি। যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এইসব জায়গাতে তো কি হয় বলতে অতিরিক্ত জনসংখ্যার চাপের কারণে আমরা প্রত্যেকদিন তাদেরকে খাবার দিতে পারি না। যেন ভারতের সবচেয়ে বেশি দুর্ভিক্ষ মানুষ, সবচেয়ে বেশি তোর কি আছে গরিবই আছে। ঠিক আছে, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গায় গরিব মানুষের পরিমাণ বেশি। তার কারণটা কেন? কারণ আমাদের এখানে জনসংখ্যা পরিমাণ অতিরিক্ত বেশি আছে বলে। তাই তিনি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তিনি কার সম্পর্ক দিয়েছিলেন? খাদ্য উৎপাদন বৃদ্ধির সম্পর্ক দিয়েছিলেন। তিনি মূলত তিনি কি কথা বলেন যে জনসংখ্যা বৃদ্ধি হবে কি হারে? জ্যামিতিক হারে। কোন একটা এলাকায় জনসংখ্যা বৃদ্ধি হয় জ্যামিতিক হারে, জিওমেট্রিক প্রসেসে। মানে কি হবে, ধর এক দ্বিগুণ হারে বেড়ে যাবে। এক থেকে কত বাড়বে? দুই। দুই থেকে দ্বিগুণ হলে কত হবে? চার। চার থেকে কত হবে? আট। আট থেকে কত হবে? 16। 16 থেকে কত হবে? 32। এরকম করে দ্বিগুণ হারে জনসংখ্যা কি হবে? বেড়ে যাবে। কিন্তু ওই এলাকার যেখানে দ্বিগুণ হারে জনসংখ্যা বাড়বে, খাদ্য কিন্তু কখনোই দ্বিগুণ হারে বাড়বে না। খাদ্য কিভাবে বাড়বে, কি হারে বাড়বে? গাণিতিক হারে খাদ্য বাড়তে থাকবে। যেমন এক, দুই, ঠিক আছে, তিন, চার, পাঁচ, এরকম করে করে খাদ্য গাণিতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ জনসংখ্যা যেমন বৃদ্ধি পাবে, খাদ্য উৎপাদন কিন্তু তেমন বৃদ্ধি নাও পেতে বা পাবেই না। এই কারণের জন্য যে এলাকার মধ্যে অতিরিক্ত জনসংখ্যা আছে সেখানে কিন্তু খাদ্যের একটা অভাব লক্ষ্য করা যাবে। বুঝা যাচ্ছে না? তিনি মূলত তাহলে কি সম্পর্ক দিয়েছিলেন? জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কার সম্পর্ক দেখিয়েছিলেন? খাদ্য উৎপাদনের সম্পর্ক দেখিয়েছেন। কোনো অসুবিধা আছে এটা? হ্যাঁ, নেই। ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা। এবার তিনি তিনি বলেছেন কোন একটা জায়গায় জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। তিনি দুটো উপায়ের কথা বলেছেন। কি কি উপায়? একটা হচ্ছে প্রিভেন্টিভ চেক, আর একটা তো কি আছে পজিটিভ চেক। প্রিভেন্টিভ চেক মানে কি, সেই দেশের মানুষজন এবং সরকার যখন সে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে যে পদ্ধতিগুলো গ্রহণ করবে তাকে বলা হবে তোর কি প্রিভেন্টিভ চেক। নিজের থেকে জনসংখ্যা স্বইচ্ছায় জনসংখ্যাকে কি করবে না, থামিয়ে দেওয়া, প্রিভেন্টিভ চেক। পজিটিভ চেক কি? প্রতিকারমূলক নিয়ন্ত্রণ কি? যখন জোর করে মানে কোনো প্রাকৃতিক কোনো কারণে, ঠিক আছে, বা কোনো একটা যুদ্ধ যুদ্ধ এই সমস্ত কিছু কারণে, আনইউজুয়াল কারণের জন্য যদি কোনো যখন কোনো জনসংখ্যা পরিবর্তন হবে বা কমে যাবে, সেটা হবে পজিটিভ চেক। ঠিক আছে, প্রিভেন্টিভ চেক মানে কি, তো কি কি বলেছে? দেরিতে বিবাহ, অটোমেটিক্যালি দেরিতে বিয়ে করলে কি হবে, তোর জনসংখ্যার পরিমাণটা কম হবে। জনসংখ্যা মানে সবাই যদি দেরিতে বিয়ে করে, তুই একা দেরিতে বিয়ে করলে কিছুই হবে না, ঠিক আছে, তোরই জনসংখ্যা কম হবে। ঠিক আছে, তার কিছু হবে না। জন্মহার কমানো, এইটা সরকারের উপর ডিপেন্ড করে। জন্মহার কমানো কি, মানুষজন কখনো স্বইচ্ছায় জন্মহার কমাতে পারবে না, কারণ সে তারটি ছাড়া আর কিছু বুঝবে না। ধর কোনো একটা দেশের জন্মহার যদি 2%-এর বেশি যাচ্ছে, তাহলে আমরা তাকে কি বলবো? সেখানে জনবিস্ফোরণ বলবো। তাহলে সেই সরকার ইনিশিয়েটিভ নিবে যে কিভাবে কি প্রসেসে গেলে আমার এই জনসংখ্যার এই জন্মহারের পরিমাণ তোর কি থাকে বলতে কমিয়ে আনতে পারি। 2%-কে ক পার্সেন্টে নিয়ে আসতে পারবো, বা 1% বা 1%-এর নিচে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কত বছরের মধ্যে। তাই জন্মহারটা কমানোর বিভিন্ন রকম প্রসেস চালানো যায়। অনেক জায়গায় আমাদের দেশে যেমন মেয়েদের বিয়ের বয়স যেমন কন্টিনিউ তোর কি হচ্ছে বলতে বাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের ক্যাবিনেটে পাস হয়ে যাবে মেয়ের বিয়ের বয়স 18 থেকে হয়ে যাবে 21। ঠিক আছে, ঠিক আছে, 18 থেকে 21 হয়ে যাবে। ছেলেদের বিয়ের বয়স 21 থেকে 25 হয়ে যাবে। ঠিক আছে, যেখানে ছিল প্রত্যেকের বয়সটা কি করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন দেশ যেমন চীন, চীনে কি বলেছিল, আমি এক সন্তান নীতি, প্রথমে 2 সন্তান নীতি ছিল, তারপর এক সন্তান নীতি, ঠিক আছে, এরকম ছিল। তারপরে ওই যে পরিবার পরিকল্পনা, মানে কতগুলো সন্তান সে ধারণ করতে পারবে। ঠিক আছে, একটা সরকার তার একটা রেস্ট্রিকশন দিয়ে দিবে, এর বাইরে তার কোনো সেরকম কোনো সন্তান যেন না হয়, যা হলে সেটা সরকারের কোনো দায়ী নয়। ঠিক আছে, বোঝা গেছে? পরিবার পরিকল্পনা এইগুলো হচ্ছে তোর সরকারের উপর ডিপেন্ড করবে, বা সেই এলাকার দেশের উপর ডিপেন্ড করবে, সেই এলাকার মানুষজনের উপরে ডিপেন্ড করবে, সেই দেশের মানুষজনের উপর ডিপেন্ড করবে। এটাকে বলা হবে প্রতিরোধকমূলক নিয়ন্ত্রণ।
পজিটিভ নিয়ন্ত্রণ বা প্রতিকারমূলক নিয়ন্ত্রণ কি? এটা হবে তোর কি, যখন কি জনসংখ্যা যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন তোর কোনো না কোনো একটা তোর কি হবে, নেগেটিভ প্রভাব পড়বে তার উপরে। যেমন তোর দুর্ভিক্ষ আসতে পারে, ঠিক আছে, একটা সময় দুর্ভিক্ষ এলো, মানুষজন না খেতে পেয়ে মারা গেল, চেক করে দিল ইয়ে নিজে, প্রকৃতি নিজে। রোগ মহামারী, কোভিড-19 বা প্লেগ বা অন্যান্য কোনো রোগ এলো, মানুষ মারা গেল। যুদ্ধ, যখন যুদ্ধ হচ্ছে, অতিরিক্ত পরিমাণে যুদ্ধের কারণে তো কি হচ্ছে বলতে, মানুষজন মারা যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, কোন স্থানে অতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগ, কন্টিনিউ প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাচ্ছে, মানুষজন তাতে কি হবে বলেনি, মারা যাবে। তিনি বলেন সব সময় বেটার যেটা, সেটা হচ্ছে প্রতিরোধকমূলক নিয়ন্ত্রণ প্রতিকারমূলক নিয়ন্ত্রণের তুলনায়। ঠিক আছে, মানে প্রিভেন্টিভ চেক অলওয়েজ বেটার দ্যান পজিটিভ চেক। ঠিক আছে, অলওয়েজ বেটার দ্যান পজিটিভ চেক, কারণ নিজের থেকে সেটা কি করা হচ্ছে বলেনি, আমরা চেক করে নিচ্ছি। এইটা আছে, তার কিছু নিয়ন্ত্রণ আছে। এরপরে তোর কি আছে বলতে, বাংলাদেশের জনসংখ্যা বিবর্তন, জনসংখ্যা বিবর্তন মাঝখানে একটা আছে, কি কি আছে, কাম্য জনসংখ্যা আছে না, জনসংখ্যার উপর ভিত্তি করে একটা আছে, তো এখানে পিপিটিতে দেওয়া হবে কাম্য জনসংখ্যা। এটাই ম্যালথিসের তত্ত্ব ছিল, কাম্য জনসংখ্যা 3 নাম্বার ওইটুকুই করবি, কাম্য জনসংখ্যা। আর তোর কি আছে, জনাধিক্য। আর তোর কি হবে, জনকীর্ণতা, ওইটাই। আর এটা জনস্বল্পতা বা কি, জনস্বল্পতা বা জনবিরলতা বা জনস্বল্পতা, ঠিক আছে, জনবিরলতা। জনাধিক্য, জনাধিক্য, কাম্য জনসংখ্যা, জনাধিক্য এবং জনবিরলতা। কাম্য জনসংখ্যা কাকে বলে? শোন, কাম্য জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যা কি, কোন দেশ বা এলাকা, দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। কোন দেশ বলবো না, এলাকার বলবো না, দেশেরই বলা উচিত। কোন দেশের যখন হবে হচ্ছে তোর কি মোট জনসংখ্যা এবং তোর কি থাকে বলতে নেই, সম্পদ, ও সেই এলাকার সম্পদ বা মোট জমির পরিমাণ, কি বলবো আমি, সম্পদ বা মোট জমির পরিমাণ। কোন একটা দেশের সম্পদ বা মোট জমি এবং জনসংখ্যা পরিমাণ যখন তোর কি হয় বলতে একদম সমান হয়, মানে যতটা পরিমাণে সম্পদ ততটা পরিমাণে তোর কি আছে বলতে জনসংখ্যা আছে, একে বলা হবে তোর কি কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা বুঝতে পেরেছিস কিনা? সম্পদ যতটুকু, এইটা হচ্ছে কাম্য জনসংখ্যা, এই পয়েন্টটা এখানে তো জনসংখ্যা শুরু হচ্ছে, মানে কম জনসংখ্যা, এনে বাড়তে 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 এই মিডল পয়েন্টে এলো কাম্য জনসংখ্যা, তারপরে তোর কি হচ্ছে জনসংখ্যাটা বেড়ে বেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাই এই মিডল পয়েন্ট যেখানে তোর কি আছে, সম্পদ এবং জনসংখ্যা পরিমাণ যেখানে কি হবে, সমান হবে, এইটাকে বলা হবে তোর কি কাম্য জনসংখ্যা পয়েন্ট। ঠিক আছে, কোন কোন দেশে কাম্য জনসংখ্যা লক্ষ্য করা যায়? কানাডা, ইউএসএ আর ফ্রান্স, স্পেন, এইসব জায়গায়। ঠিক আছে, এক্সাম্পল কি কি হবে, ইউএসএ, তারপর কি হবে কানাডা, ঠিক আছে, স্পেন, তারপরে তোর কি আছে জার্মানি, ফ্রান্স। এগুলোর বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য কি হবে, জনসংখ্যার সঙ্গে তোর কি থাকবে বলতে, সম্পদের পরিমাণ তোর কি থাকবে, সমান থাকবে, যতটা সম্পদ ততটাই কি থাকবে, জনসংখ্যা থাকবে। এক, 2 নম্বর কি হবে, অর্থনৈতিক দিক থেকে দেশগুলো কি হবে, অনেকটা উন্নত হবে, কারণ কাম্য জনসংখ্যা, সম্পদ সবার মধ্যে ঠিকঠাক করে বন্টন করা হয়েছে। কাম্য জনসংখ্যার মানেটা, আচ্ছা কাম্য জনসংখ্যার শব্দটা কি ব্যবহার করেন, আমি লিখতে বলেছিলাম, ক্যানন এবং স্যান্ডার্স কে ব্যবহার করেন, ক্যানন ও স্যান্ডার্স ব্যবহার করেন। ঠিক আছে, ক্যানন ও স্যান্ডার্স ব্যবহার করেন কাম্য জনসংখ্যা শব্দটা। আচ্ছা, জিমারম্যানের মতো একটা কাম্য জনসংখ্যার সংজ্ঞা দিয়েছেন। জিমারম্যান মত অনুযায়ী কি, মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থা হলো তোর কি কাম্য জনসংখ্যা, মানে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থা মানে কি, মানে যতটা পরিমাণে তোর কি আছে, কি জমি আছে, উৎপাদিত জমি আছে, আর ততটা পরিমাণে তোর কি আছে বলছিনি, মানুষ যেটা ট্যালেন্টেড পিপল আছে তাদের প্রত্যেকের পরিমাণ যখন সমান হয়, মানে কর্মক্ষম জনসংখ্যা এবং উৎপাদিত জমির অনুপাত যেখানটায় সমান হবে সেখানটাকে বলা হবে তোর কি কাম্য জনসংখ্যা। বুঝা গেছে? এবার কাম্য জনসংখ্যার কিছু ইয়ে আছে, এগুলো বৈশিষ্ট্য কি বললাম আমি, প্রথম বৈশিষ্ট্য কি, জনসংখ্যা এবং সম্পদ বা জমির আয়তন দুটো কি হবে, সমান হবে। দেশটা অর্থনৈতিক দিক থেকে কি হবে, উন্নত হবে। উন্নত চিকিৎসা ব্যবস্থা, অর্থনৈতিক দিক থেকে মানে পরপর তিনটা আরামসে বলা হবে, উন্নত চিকিৎসা, উন্নত পরিষেবা, উন্নত স্বাস্থ্য, উন্নত হচ্ছে তো কি স্কুলিং ব্যবস্থা, মানে তো কি পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, এগুলো লক্ষ্য করে যাবে, এটা হলো কাম্য জনসংখ্যার বিভিন্ন রকম বৈশিষ্ট্য। বুঝতে পেরেছিস? জনাধিক্য বা তোর কি আছে বলতে নি, জনাকীর্ণতা, জনাধিক্য বা জনাকীর্ণতা কাকে বলে, জনাধিক্য জনাকীর্ণতা কি? ঠিক আছে, প্রথমে হচ্ছে তোর কি জনসংখ্যা
এবার তোর কি আছে, এখানে তোর কি আছে, সেই এলাকার সম্পদ, সম্পদ বা মোট জমির আয়তন। যখন কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ কি হবে বলতে অনেকটা বেশি হবে, এটা কি কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। যখন জনসংখ্যা মানে এই এলাকাটা যেখানে তোর কি হয় বলতে বেশি হয়, কিসের তুলনায় বেশি হবে, সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ তোর কি থাকে, বেশি থাকে, মানে সম্পদের উপর জনসংখ্যা প্রেসার আছে, ঠিক আছে। সম্পদটা সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, আর যদিও সঠিকভাবে ব্যবহার করবে তাহলে পার প্রতি ব্যক্তি উৎপাদনের পরিমাণ সেটা কি হয় বলতে অনেকটা কম হয়, এটাকে বলা হয়। উদাহরণ কি কি দেশ আছে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত নাই, হ্যাঁ ভারত আছে, সরি, হ্যাঁ হবে, এক্সাম্পল এখানে হবে পাকিস্তান, বাংলাদেশ, আর কি হতে পারে, ভারত, মায়ানমার, হবে মায়ানমার, হ্যাঁ আছে না, বিভিন্ন যে দেশগুলো আছে, এতে তো কি হবে জনসংখ্যা পরিমাণ তোর বেশি কিন্তু সম্পদের পরিমাণ এখানে কি থাকে অনেকটা কম থাকে। তো সম্পদটা কি হবে, সঠিকভাবে ব্যবহার হবে না, সঠিকভাবে যদি ব্যবহার না হয় সেই প্রথম বৈশিষ্ট্য কি হবে, সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ এখানে কি আছে, অতিরিক্ত বেশি আছে। 2 নম্বর পয়েন্ট কি হবে, দেশটা অর্থনৈতিক দিক থেকে কি আছে বলতে অনেকটা উন্নত না অনুন্নত, অনুন্নত হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি আছে বল, 3 নম্বর পয়েন্টে কি হবে, দেশটা যদি অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়, শিক্ষা ব্যবস্থা উন্নত, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, পরিষেবায় উন্নত, ঠিক আছে, উন্নত ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করা যাবে, ঠিক আছে, গরিবী, দুর্ভিক্ষ, মহামারী বা আর তো কি হয় বেকার, বেকারত্বের পরিমাণ এখানে তো কি থাকে বলতে অনেকটা বেশি থাকে, বেকার জনসংখ্যা পরিমাণ অনেকটা বেশি থাকে, কারণ কেন, কারণ কাজের পরিমাণ এখানে অনেকটা কম, ঠিক আছে। তাই জনাকীর্ণতা আছে, জনাকীর্ণতার ভবিষ্যৎ রূপ কি হবে, তোকে যদি বলে জনাকীর্ণতার ভবিষ্যৎ রূপ কি হয়, ভবিষ্যৎ রূপ কি হবে, যদি কোনো দেশ যদি সে কি করে বলতে জনসংখ্যা পরিমাণ তোর কি করে কমিয়ে নিয়ে আসতে পারে, কমিয়ে নিয়ে এসে কত দূর অব্দি আসবে, কাম্য জনসংখ্যা পর্যন্ত যদি আনতে পারে, তাহলে সেই দেশটা কি হবে বলতে অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নত হবে। অর্থাৎ এইসব দেশের ভবিষ্যৎ হচ্ছে তোকে তোর কি করতে হবে, জনসংখ্যা পরিমাণ কমাতে হবে, ঠিক আছে, কন্টিনিউ কমিয়ে নিয়ে আসতে হবে। জনবিরলতা বা জনস্বল্পতা একই জিনিস, ঠিক আছে। এখানে তোর কি আছে, প্রথমেই আমি কি দিয়েছিলাম, জনসংখ্যা কোনো দেশ বা এলাকা, ঠিক আছে, তারপরে তোর কি আছে বলতে সম্পদ, ওকে। বল আমাকে কোন দেশ বা এলাকার জনসংখ্যা, বল না রে, কোন দেশ বা এলাকার কি থাকবে বলতে সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ যেখানে কম, দেখ একটু আগে পড়লি সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ বেশি, এখন কি হবে সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ কম, এখন অনেক দেশ আছে, কি কি দেশ আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, মূলত এই দেশ, আর কি আছে দেখ উদাহরণ দেওয়া আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, মূলত এই দেশগুলো, কিছু আফ্রিকান কিছু কান্ট্রি থাকলেও থাকতে পারে, এইসব দেশের মধ্যে কি লক্ষ্য করে, হ্যাঁ আফ্রিকান থাকবে, হ্যাঁ আফ্রিকান কিছু দেশ আছে যেখানে তোর সম্পদটা অনেক বেশি কিন্তু জনসংখ্যা অনেক কম, না জাপান ছিল, জাপান হচ্ছে তোর কাম্য জনসংখ্যার দেশ, ঠিক আছে, স্যার আফ্রিকার নাইজার তো, হ্যাঁ নাইজার হতে পারে, ঠিক আছে, নাইজার হতে পারে, না নাইজার, রুয়ান্ডা এগুলো তো সব এর মধ্যে পড়ে যাবে, না না এর মধ্যে পড়বে, সরি, জনবিরলতা এখানে তো কি, হ্যাঁ জনবিরলতা, আফ্রিকার নাইজার, রুয়ান্ডা এগুলো পড়বে জনবিরলতার মধ্যে, জন্মহারও বেশি, মৃত্যু হারও বেশি, এবং ওখানে তো সম্পদটা তোর বেশি পরিমাণে ব্যবহার হয়নি। আচ্ছা এখানে তোর কি কি হবে, এক্সাম্পল আমি কি বললাম, ব্রাজিল, আর তোর কি হবে বল, আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো। এবার এই দেশের বৈশিষ্ট্যগুলো কি কি, সম্পদের তুলনায় জনসংখ্যা পরিমাণ কম, এক ফার্স্ট চলে গেল। 2 নম্বর কি, এখানে জনসংখ্যাটা তো কি লক্ষ্য করে বলতে অর্থনৈতিক দিক থেকে অনুন্নত, এটাও অনুন্নত, এও অর্থনৈতিক দিক থেকে অনুন্নত, ঠিক আছে। অনুন্নত কেন অর্থনৈতিক দিক থেকে, কারণ এরা পুরো সম্পদটাকে ব্যবহার করতে পারছে না, সম্পদই যদি না ব্যবহার করবে তাহলে অর্থনৈতিক উৎপাদন হবে কোথা থেকে, কখনোই হওয়া সম্ভব নয়। কতগুলো পয়েন্ট না, স্বাস্থ্য ব্যবস্থা বিরাট কিছু একটা উন্নত নয়, শিক্ষা উন্নত নয়, আর অন্যান্য জিনিসও তো কি হবে অতটা উন্নত নয়, কিন্তু ভবিষ্যৎ রূপ একটা ভালো, কেন, এর হচ্ছে যত তুই জনসংখ্যা পরিমাণ বাড়াতে থাকবি, যদি বেড়ে যায় তাহলে তো সম্পদ উৎপাদনের পরিমাণ বাড়বে, তখন দেশটা অর্থনৈতিক দিক থেকে কি হবে অনেকটা উন্নত হবে, বুঝতে পেরেছিস, হ্যাঁ, এটা হচ্ছে জনবিরলতার উদাহরণ, ঠিক আছে, ঠিক আছে। এই তাহলে এই তিনটা নিয়ে কোনো অসুবিধা আছে, এই তিনটার মধ্যে না পার্থক্য পড়তে পারে, যে কাম্য জনসংখ্যা জনাধিক্যের মধ্যে পার্থক্য লেখো, বা জনাধিক্য ও জনবিরলতার মধ্যে পার্থক্য লেখো, পার্থক্যও কিন্তু থাকতে পারে, আমি তো বলে দিলাম, বা জনবিরলতা ও কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য থাকো থাকে, পার্থক্য লেখো থাকো বলছি, ঠিক আছে। এবারে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, কিন্তু এটা ম্যালথাসের নয়, এটা কার হবে, এটা ম্যালথাসের নয় কখনোই, এটা কার, ম্যালথাসের জন্য, এটা কার বল, থমসনের জনবিবর্তন তত্ত্ব, থমসন, ওটা তুই উল্টা জায়গায় চলে গেলি একটা চেঞ্জ করে,
থমসন 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 জনসংখ্যা বিবর্তন হচ্ছে তত্ত্ব দেন। কত সালে দিয়েছিলেন? 1929 সাল। খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। 1929 সালে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। আগে বল জনসংখ্যা বিবর্তন কাকে বলে? জনসংখ্যা বিবর্তন কাকে বলে? কোন দেশ বা এলাকার বা কোন দেশের জনসংখ্যার পরিমাণ তোর কি হয় বল দেখিনি, চেঞ্জ হয়, যদি সময় অনুযায়ী জনসংখ্যাটা কিরকম হারে চেঞ্জ হচ্ছে এবং জনসংখ্যা কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থনৈতিক কিভাবে উন্নতি হচ্ছে, সেই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সেই জনসংখ্যার যে প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোর কি জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। আগে জন্মহার কেমন ছিল, এখন জন্মহার কেমন, মৃত্যুহার আগে কেমন ছিল, এখন মৃত্যুহার কেমন, দিনের পর দিন প্রাচীন কাল থেকে এই সময় পর্যন্ত কি পরিমাণে মানুষজন বসতি স্থাপন করছে বা কি পরিমাণে তার চেঞ্জ হয়েছে, জন্মহারটা কেমন চেঞ্জ হয়েছে, মৃত্যুহারটা কেমন চেঞ্জ হয়েছে, অর্থনৈতিক উৎপাদনের পরিমাণ কেমন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এইটাকে বলা হবে তোর কি জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। জনসংখ্যা বিবর্তন তত্ত্বে উনি মানে কি থমসন 4টা স্টেজের কথা বলেন। প্রথম স্টেজটা আছে তোর কি প্রথম পর্যায় বা প্রাক শিল্প পর্যায়। এই পর্যায়টা কি, এই পর্যায়ে হচ্ছে তোর কি যখন শিল্প বিপ্লবের একদম আগের পর্যায়ে, যখন তো শিল্প বিপ্লব শুরুই হয়নি, শিল্প বিপ্লব যখন শুরু হয়নি, মানুষজন কোথায় অবস্থান করতো? জঙ্গলে, ঠিক আছে, তারা মানে বন বাদরে এইসব জায়গায় অবস্থান তারা থাকতো, তারা সেই বনের সম্পদ বা ওই সমস্ত কিছু সম্পদকে গ্রহণ করতো, তারা সম্পদ উৎপাদন করতে পারেনি, তখন তারা সম্পদ উৎপাদন করতে শিখেনি। তাদের যে মানে অর্থনৈতিক উৎপাদন, সেই অর্থনৈতিক উপাদান, সেই অর্থনৈতিক উৎপাদনের পরিমাণ অনেকটা কম থাকবে। তাহলে এখানে বৈশিষ্ট্য কি হবে? প্রথমে তো 3টা বৈশিষ্ট্য সবার আগে পড়তে হবে। প্রথমে যে জন্মহার কেমন হবে, এইসব জায়গায় জন্মহার তোর কি হবে বলতে অতিরিক্ত হারে বেশি হবে, প্রচুর পরিমাণে কি হবে বলতে শিশু জন্ম হবে। মৃত্যু হার কেমন হবে? অবশ্যই হবে তোর কি বেশি। কেন? কারণ এই কি বললাম আমি, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাহলে তারা কি হবে সমাজ তারা মারাও যাবে, মৃত্যু আরো বেশি। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হার তোর কত হবে বলতে কম হবে, কারণ জন্মাচ্ছেও বেশি, মরছেও বেশি, তাই জনসংখ্যা বৃদ্ধির হার কি হবে? কম। অর্থনৈতিক দিক থেকে দেশটা কি হবে? এবার অর্থনৈতিক দিক থেকে দেশটা কি হবে? অনুন্নত। স্বাস্থ্য দিক থেকে অনুন্নত, শিক্ষা দিক থেকে অনুন্নত, পরিষেবা দিক থেকে অনুন্নত হবে, শিশু মৃত্যুর হার বেশি, ঠিক আছে, রোগ বা এসবের প্রকোপের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে। দেশের অর্থনীতি সব থেকে অনুন্নত কান্ট্রিগুলোর মধ্যে এখন পড়ে যাবে কোন কোন দেশ আছে? আফ্রিকার ওই গ্যাবন, রুয়ান্ডা, জাম্বিয়া, ঠিক আছে, এই সমস্ত কিছু দেশগুলো চলে যাবে তোর কি প্রথম বা প্রাক শিল্প পর্যায়ের মধ্যে, এখনো আছে, ঠিক আছে, এখনো এই বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করা যায়। দ্বিতীয় পর্যায় কি? দ্বিতীয় পর্যায়ে তোর কি আছে? যেখানে শিল্প বিপ্লব শুরু হয়, শিল্প শুরু হতে থাকে, ঠিক আছে, যে মানুষজন দেখ ভালো পোশাক পরতে শুরু করে দেয়, ঠিক আছে, সব স্টাইল মারতে শুরু করে দেয়, শিল্প বিপ্লব শুরু করে দেয়, যেখানে তোর অর্থনৈতিক উৎপাদনের পরিমাণ তোর কি হবে, অর্থনীতিটা কি হয় আরেকটা আগের তুলনায় বেশি ভালো হয়। এরপর আর ফলস্বরূপ এখানে তোর কি হবে বলবি, জন্মহার কি হয় বল? জন্মহার কি হবে? বেশি হবে। মৃত্যুহার কি হবে? মৃত্যুহার কি হবে? কম হবে। অটোমেটিক্যালি মোট জনসংখ্যা কি হবে বলদিনি? মোট জনসংখ্যা পরিমাণ কি হবে বলদিনি? বাড়বে। মোট জনসংখ্যা পরিমাণ কি হতে থাকবে? বৃদ্ধি পাবে, কারণ জন্মহারটা বাড়ছে, মৃত্যুহারটা এখানে কি হচ্ছে? কমে যাচ্ছে। আচ্ছা, এইসব দেশ অর্থনৈতিক দিক থেকে কি হবে বলদিনি? কখনোই অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল হবে, উন্নয়নশীল, সে উন্নত দিকে ধীরে 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 কি হচ্ছে আমাদের এগিয়ে যাবে, ঠিক আছে। এখানে এখানে মোট জনসংখ্যা পরিমাণ বেশি, কিন্তু এখানে তোর কি আছে আমাদের সম্পদের পরিমাণ ততটা বেশি নয়, সেই উন্নত হওয়ার পর্যায়ে যাচ্ছে, মানে উন্নয়নশীল দেশ লক্ষ্য করা যাবে, ঠিক আছে, বিরাট কিছু একটা উন্নত থাকবে না, কিন্তু এখানে তোর কি হবে আগের তুলনায় স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা উন্নত হবে, আগের তুলনায় শিক্ষা ব্যবস্থা কিছুটা উন্নত হবে, আগের তুলনায় মানে কার তুলনায় বলছি আমি? প্রথম পর্যায়ের তুলনায়, ঠিক আছে। আর এইগুলাই আর কি, ঠিক আছে। উদাহরণ কি কি হবে বল? উদাহরণ কোন কোন দেশ আছে? বাংলাদেশ, পাকিস্তান, ঠিক আছে, নাই, হ্যাঁ, ভারত পড়বে না, ভারত এই দেশের মধ্যে নেই, ভারত ছিল, ঠিক আছে, 2013-14 সাল পর্যন্ত ভারত ছিল, বাট আফটার 2013 or 14 ভারতকে আর এই দেশের মধ্যে মানে এই স্টেজের মধ্যে আর রাখা হয় না। ভারতকে রাখা হবে কোন স্টেজের মধ্যে? তৃতীয় স্টেজের মধ্যে রাখা হয়, তৃতীয় বা আধুনিক পাশ্চাত্য পর্যায়ে। এখানে কি এই পর্যায়টা হলো তোর কি বলতে উন্নয়ন, কোন একটা দেশ উন্নয়নশীলকে ত্যাগ করে সে কোন দিকে যাচ্ছে বলতে উন্নতর দিকে যাচ্ছে, মানে সেই দেশের জন্মহার কি হবে বলতে অটোমেটিক্যালি জন্মহার কম হবে, ঠিক আছে, জন্মহার ধীরে ধীরে কমতে থাকবে, আর মৃত্যু হারও কি হবে বলতে কম হবে, ঠিক আছে, মৃত্যু হারও তোর কি হবে? কম থাকবে। আচ্ছা, জনসংখ্যার বৃদ্ধির হারটা কি থাকবে বলতে জনসংখ্যার বৃদ্ধির হার কি হবে?
কম হবে, জনসংখ্যা বৃদ্ধির হারও কি হয়, কম হয়। সাস্টেনেবল পপুলেশন লক্ষ্য করা যাবে, বা তোর কি আছে বলতে সুস্থির একটা জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাবে। কিন্তু জেনারেল বৃদ্ধির হারটা তোর কি থাকে বলতে কম থাকে, মানে ধর 2% কোথাও বাড়ছিল বা 1.78 বা 1.7, তার তুলনায় তোর কি হবে বলতে জন্মহারটা, বাৎসরিক জন্মহারটা তোর কি হবে, কমে যাবে 1.50, এখন কত আছে 1.76। ঠিক আছে, তাহলে কন্টিনিউ এটা তোর কি হবে বলতে জন্মহারটা কমে যাবে। জন্মহার কমছে মানে কি, অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে। ভারত এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে তোর কি আছে বলতে অনেকটা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। ভারত কেন, আরো অনেক দেশ আছে, চীন আছে, আর তো কি হবে মেক্সিকো, হ্যাঁ আর আর কি দিয়েছি, ফিলিপিন্স দিয়েছি না, ফিলিপিন্স, এই সমস্ত কিছু কান্ট্রি গুলো তোর কি আছে তৃতীয় পর্যায়ের মধ্যে পড়ে যায়। আর বর্তমানের ভারত, ভারতের আগে যদি আমি ওয়ার্ডটা লিখে দিস, বর্তমান ভারত আরো ভালো। ঠিক আছে, এই বর্তমান ভারত এই সব স্টেজে কি লক্ষ্য করা, প্রথম আমি কি বললাম বৈশিষ্ট্য, জন্মহার কি হবে, কম হবে, মৃত্যু হার কি হবে, কম হবে, দেশটা অর্থনৈতিক দিক থেকে কি হবে, উন্নয়নশীল থেকে উন্নতর দিকে যাবে, উন্নয়নশীল থেকে উন্নতর দিকে যাবে। হলো, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, ইনফ্রাস্ট্রাকচার বা দেশের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও তো কি হবে বলছিনি, উন্নত হবে, পরিকাঠামো যাকে বলে বাংলাদেশ, পরিকাঠামো কি হবে, উন্নত হবে। ঠিক আছে, জন্মহারের পরিমাণ তো কি হবে বলছিনি অনেকটা কমে চলে আসবে। উদাহরণ কি কি হবে বল, ভারত এবং আদার্স যে কান্ট্রিজ গুলো লক্ষ্য করা যায়, মেক্সিকো, চীন, হ্যাঁ এই সমস্ত কিছু দেশগুলো। ঠিক আছে, বর্তমানের ভারত। এরপরে চলে যাবে তোকে চতুর্থ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে, যেখানে তো কি আমাদের দেশটা অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ, আমি বলবো একদম উন্নত দেশ। ঠিক আছে, অটোমেটিক্যালি উন্নত দেশ মানে কি, রোজগারের পরিমাণ অনেক বেশি আছে, তাদের সমস্ত কিছু তোর কি হবে, কালচার বা অন্যান্য কিছু তো কি হবে অনেকটা উন্নত হয়। উদাহরণ কি, জন্মহার এখানে কি হবে এই সমস্ত কিছু দেশে, জন্মহার একদম সব থেকে কম, মৃত্যুহার জন্মহার কি হবে, জন্মহার খুব কম, খুব কম, শুধু কম নয় খুব কম, মৃত্যুহার এখানে মৃত্যুহারও তো কি হবে বলতেনি খুব কম, সব থেকে কম, আর বৃদ্ধির হারটাও কি হবে বলতেনি অনেকটা কম হবে। অর্থনৈতিক দিক থেকে দেশটা কি হবে, উন্নত হবে। ঠিক আছে, মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থা কি, কাম্য জনসংখ্যা, এই চতুর্থ পর্যায়ে লক্ষ্য করা যাবে তোর কি, কাম্য জনসংখ্যা, শূন্য জনসংখ্যার বৃদ্ধি, এই চতুর্থ পর্যায়ে লক্ষ্য করা যাবে কি, শূন্য জনসংখ্যার বৃদ্ধি, যে শূন্য জনসংখ্যার বৃদ্ধি এখানে লক্ষ্য করা যাবে। প্রথম হচ্ছে কাম্য জনসংখ্যার দেশ, এই পর্যায়ে লক্ষ্য করা যাবে কাম্য জনসংখ্যার দেশ, এটা একটা চলে গেল। আর এটা তোর কি আছে বলতে শূন্য জনসংখ্যার বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে বল, বল রে, বল না বল না প্লিজ। হ্যাঁ, যেসব দেশের জন্মহার ও অভিবাসন এবং মৃত্যু হার ও প্রবাসন সমান হয় তাকে বলা হবে তো কি, শূন্য জনসংখ্যার বৃদ্ধি, জিরো পপুলেশন গ্রোথ কান্ট্রি। ঠিক আছে, এটা আছে। এইদিকে দেখ, এদিকে সেম একটা জিনিস দেখানো হয়েছে, তো এখানে দেখ বার্থ রেট ব্লু কালার দেখানো হয়েছে, ব্লু কালার না একটু, এটাকে বলা যাবে তোর ইয়ে, কি বলবো আমি, ভায়োলেট কালার। ঠিক আছে, বেগুনি কালার, তাই তো, আরে উঠে আরে আমি এতে ধর এটা জন্মহার, এখানে দেখ প্রথম পর্যায়টা, এটা হাইস্ট স্টেজ মানে কি প্রথম পর্যায়, প্রথম পর্যায়ে দেখ এখানে দেখ জন্মহারটা তোর কি আছে, এটা জন্মহার তো, হ্যাঁ জন্মহারটা তোর কি আছে, এইটুকু জন্মহারটা, জন্মহারটা বেশি আছে 40, মানে কত জন্মহার এখানে বেশি। আবার তুই দেখ মৃত্যুহারটা দেখ, মৃত্যুহারটাও কি আছে বল দেখিনি, বেশি আছে, মৃত্যুহারটা দেখ, মৃত্যুহারটাও কি আছে, বেশি আছে। জন্মহার মৃত্যুহার দুটোই আছে, বেশি আছে। জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় থাকবে, কম থাকবে, হবেই হবে না, জনসংখ্যা বৃদ্ধির হার কম, বুঝা গেছে প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে দেখ, দ্বিতীয় স্টেজে দেখ যেরকম বলেছিলাম সেরকম মিলছে কিনা দেখ, দ্বিতীয় স্টেজে কি ছিল, জন্মহারটা বেশি আছে, এটা বলেছিলাম দ্বিতীয় স্টেজে, কিন্তু কোনটা কমবে, মৃত্যু হার কমবে। ঠিক আছে, মৃত্যু হারটা কমে যাবে, এই যে মৃত্যু হার কমে গেছে, মৃত্যু হার দেখ দ্বিতীয় স্টেজে কমেছে, দুটো কমা, জন্মহার বেশি মৃত্যু হার কমার কারণে তো কি হয় বলতে কে বাড়বে, জনসংখ্যা বৃদ্ধিটা বেশি হচ্ছে। হলো, ঠিক আছে, এরপর দেখ আবার দেখ দুটোই কমছে, এটাও কমছে, আবার দেখ মৃত্যু হারও কমছে, আবার জন্মহারও কমছে, আরো বাড়ছে এটা। ঠিক আছে, বেড়ে বেড়ে যাচ্ছে, দিয়ে এটা দুটো এসে এখানে সাস্টেনেবিলিটি হয়েছে, পরে অটোমেটিক্যালি যেহেতু পপুলেশন বাড়বে, মৃত্যু হার কমে গেলে তো পপুলেশন বাড়তেই থাকবে। বুঝতে পেরেছিস, এইভাবে তোর কি হচ্ছে বলতে প্রতি সময় অনুযায়ী তোর কি হয়, জন্মহার এবং মৃত্যু হারে পরিবর্তন হয় এবং সেই দেশের অর্থনীতির পরিবর্তন হয়।
এই যে অর্থনীতিরা পরিবর্তন হচ্ছে, জন্মহার এবং মৃত্যু হারে পরিবর্তন হচ্ছে, এইটাই হচ্ছে তোর কি ডেমোগ্রাফিক ট্রানজেকশন থিওরি বা হচ্ছে তোর কি জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। শুধু একজনেরই নাই, তোদের আনফরচুনেটলি সিলেবাসে আরেকজনেরও তত্ত্ব আছে। কার তত্ত্ব আছে? লোটেস্টাইনের জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। তিনি 3টা স্টেজের কথা বলেন, তাই তো? স্টেজের নামগুলো বলতে একটু, আগেদিন পড়েছিলাম কি কি স্টেজ। প্রথম পর্যায়ে তিনি জাস্ট প্রথম পর্যায়ে দিয়েছিলেন। প্রথম পর্যায়ে কি বলেন? প্রথম পর্যায়ে সেম একই রকম। তোর কি হবে? অনুন্নত দেশের পরিচয়। কি দেশের পরিচয় পাওয়া যাবে? উন্নত দেশ, যেখানে জন্মহার কি হবে? বেশি, মৃত্যু হার কি হবে? বেশি। দেশটা অর্থনৈতিক দিক থেকে কি লক্ষ্য করা যাবে? অনেকটা অনুন্নত। প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কি হবে বল? উন্নয়নশীল দেশ, তাই তো? দ্বিতীয় পর্যায়ে কি লিখে দিয়েছে? হ্যাঁ, উচ্চ জন্মহার নিম্ন মৃত্যু হার। সেম একই প্রকার, উচ্চ জন্মহার নিম্ন মৃত্যু হার। দেশটা অর্থনৈতিক দিক থেকে কি হবে? উন্নয়নশীল হবে। লেখা আছে উন্নয়নশীল। হলো তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি দিয়ে আছে বল? নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যু হার। নিম্ন জন্মহার এবং নিম্ন মৃত্যু হার। এখানে কি আছে? জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা এবং উন্নত দেশের পরিচয় পাওয়া যায়। লোটেস্টাইন জনসংখ্যা বিবর্তন তত্ত্বের এই 3টি পর্যায়ের ধারণা দেয় সোজা। ঠিক আছে, এরপরে কি থাকবে? 17। এবার আছে তোর কি পপুলেশন এক্সপ্লোশন। কি একটা ছিল না, কি ছিল? জনসংখ্যা কি কন্ট্রোল, জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। জনসংখ্যা নিয়ন্ত্রণ কাকে বলে? ওয়ার্ল্ড পপুলেশন দেখতে পাচ্ছি আমরা প্রায় এখন 700 কোটি, 100 কোটির ছুতে যাচ্ছি। ঠিক আছে, 750 কোটি প্রায় জনসংখ্যা। তো কোন দেশের উপরে, ভারতে যেমন 140 কোটি জনসংখ্যা, এইটা তো কি আছে মানে কোন দেশ বা কোন এলাকা বিশ্বের উপরে সেটা কি করে মানে অনেকটা প্রেসার সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে। মানুষের খাদ্যের উপরে চাপ দেবে, মানুষের বসতির উপরে চাপ দেবে, সেই দেশ বা সেই এলাকার উপরে তো কি করবে মানে দূষণের মাত্রাটা তো কি করবে বলতে বাড়াবে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু জিনিসকে তো কি করে দেওয়া দরকার বলতে পপুলেশন কন্ট্রোল করলে তুই জেনে রাখবি তো অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। ভারত আমি সেবারেই বলেছিলাম, ভারতে কত জনসংখ্যা আছে? প্রায় 140 কোটি প্রায় জনসংখ্যা। এর যদি হাফ থাকতো তবে আমাদের কাজে দিত। প্রায় 70 কোটি থেকে 80 কোটি যদি জনসংখ্যা দিয়ে এই মুহূর্তে থাকতো তবে আমাদের দেশে তোর কি হয় বলতে ঠিকঠাক ভাবে আমাদের সমস্ত কিছু ব্যবস্থাপনা ছিল। হাফ জনসংখ্যা হওয়া উচিত ছিল, যা আছে আমরা দ্বিগুণ নিয়ে বসে আছি, দ্বিগুণেরও বেশি বলবো আমি। ঠিক আছে, তো তার ফলস্বরূপ কি কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? সব থেকে প্রথমে হচ্ছে বেকারত্ব লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় নম্বর কি লক্ষ্য করা যাচ্ছে বলতে যে হ্যাঁ গরিবের পরিমাণ, যদিও গরিবের পরিমাণ ধীরে ধীরে অনেকটা কমে এসছে, কিন্তু তাও যে রোজগারের পরিমাণ কি আছে বলতে অনেকটা কম। যুদ্ধ, মহামারী, মৃত্যুর হারের সংখ্যা পরিমাণ বেশি, শিশু মৃত্যুর পরিমাণ বেশি। ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে এখনো দেশটা আমরা ডেভেলপ করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে পপুলেশনের পরিমাণ। শুনছিস? ওই পপুলেশনের পরিমাণ কি আছে বলতে এখানে বেশি আছে, পপুলেশনের চাপটা এখানে কি আছে? বেশি আছে। চাপ যখনই বেশি থাকবে সরকার তার কি করবে? যে এক্সট্রা যে টাকাটা তার রোজগারটা আছে, রোজগারটা কোথায় খরচা করবে? মানুষের খাদ্যের জন্য পারপাসে খরচা করবে। ঠিক আছে, নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য। উন্নত দেশগুলো কেন উন্নত? কারণ সেখানে জনসংখ্যা পরিমাণ কম। সেখানে ফলে সরকার কি করে বলতে তার যে ট্যাক্সের যে টাকাটা সেটা সেই দেশের ইনফ্রাস্ট্রাকচারের উপর বেশি খরচা করে। কোথাও রেলওয়ে বানিয়ে দিল, কোথাও ঝুলন্ত ট্রেন বানিয়ে দিল। ঠিক আছে, বড় বড় তোর ইয়ে বানাচ্ছে। ঠিক আছে, আমাদের বুলেট ট্রেন তৈরি হচ্ছে, তাতে কত গাল খাচ্ছে, যেমন ভাত দে। ঠিক আছে, ভাত দে, আগে ভাত দে, তারপরে বুলেট ট্রেন তৈরি করবি। হ্যাঁ, এই যে এই সমস্ত কিছু কারণ, তার কারণটা হচ্ছে কি পপুলেশন অতিরিক্ত বৃদ্ধির জন্য। জনসংখ্যা তাই কি করতে হবে? কোন দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা কি কি নেওয়া হবে? উদ্দেশ্যগুলো কি কি? উদ্দেশ্য অবশ্যই বৃদ্ধির হার কমানো। উদ্দেশ্য আর কি? খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবাকে উপযুক্ত রাখা, দারিদ্র্যকে হ্রাস করা, পরিবেশ এবং সম্পদকে সুরক্ষা করা। এই যে বললাম জনসংখ্যা বেশি থাকলে পরিবেশ দূষণ বেশি হবে, জনসংখ্যা যত বেশি হবে সে সম্পদের ব্যবহার পরিমাণ তো কি হবে বেশি হবে। সম্পদকে ঠিকঠাক রাখতে গেলে তোকে জনসংখ্যা কমিয়ে রাখতে হবে। উন্নয়ন টেকসই উন্নয়ন মানে কি? উন্নয়নটা দীর্ঘ সময়কালীন জন্য তোর কি করে বলতে নিয়ে যাওয়া। এইগুলো হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্য। প্রধান উপায়গুলো কি কি, কোন কোন উপায়ে হবে? প্রথম হচ্ছে পরিবার পরিকল্পনা, জন্মহার নিয়ন্ত্রণের একটা পদ্ধতি। পরিবার পরিকল্পনা, যে কোন পরিবার পরিকল্পনা বললাম যে চীনের মধ্যে পরিবার পরিকল্পনা এসেছিল, ওয়ান চাইল্ড পলিসি। ভারতের মধ্যে কি আছে? টু চাইল্ড পলিসি। যেসব দেশে জনসংখ্যা পরিমাণ অতিরিক্ত বেশি সেখানে তোর কি হবে? পরিবার পরিকল্পনাকে নিয়ে আসতে হবে, জন্মহারকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন, অবশ্যই কোন দেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে তোর
ফার্স্ট যেটা উন্নতি করতে হবে সেটা হচ্ছে তোর কি বলতে শিক্ষার উন্নয়ন করতে হবে। ঠিক আছে, প্রত্যেককে সঠিক হারে তোকে শিক্ষা দিতে হবে। শিক্ষা মানে এটা নয় যে পড়ে রেজাল্ট করব, শিক্ষা মানে অ্যাকচুয়াল যে শিক্ষাটা থাকা দরকার, যাতে সে নিজের প্রতি স্ট্যান্ড নিতে পারে, সে জানে যে জন্মহার যে বেশি জন্ম দেওয়াটা ঠিক কি সঠিক, তার ইচ্ছা অনুযায়ী বা তাদের ইচ্ছা অনুযায়ী যেন মানে তার ডিসিশনটা নিতে পারে আর কি। ঠিক আছে, এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নতকরণ করা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্য ব্যবস্থা তো স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ দরকার জন্মহার নিয়ন্ত্রণের জন্য। তো স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক নাই, সেই দেশে তো কখনোই জন্মহার নিয়ন্ত্রণ হবে না। ঠিক আছে, দেরিতে বিবাহ প্রচলন, এই যে কন্টিনিউ বয়সকে বাড়িয়ে যাচ্ছে আমাদের দেশে। 18 থেকে কি বললাম, মহিলাদের বয়স 21 করবে, ছেলেদের বয়স 21 থেকে 25 করবে। তো যত বেশি বয়সে বিয়ে দিবে অটোমেটিক্যালি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি কাজ করবে, এফেক্টিভ হবে। সেটা তো কি হবে, শিশু জন্মের হারের পরিমাণ অনেকটা কম হবে, একটা বা দুটোর বেশি হবে না। তুই যখনই শিক্ষা দিবি না, অতিরিক্ত পরিমাণে মেয়েদেরকে শিক্ষা দিবি, ঠিক অতিরিক্ত পরিমাণে মেয়েদেরকে শিক্ষা দেওয়া মানে কি, মেয়েদেরকে আগে কি ছিল, আমাদের যখন ছোট ছিলাম 7-8 বিয়ে দিয়ে দিত, 7-8-9 কত আমি দেখেছি। ঠিক আছে, 12 আমার অর্ধেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, কয়েকটি করেছিল, কাদেরকে টার্গেট করবি কর। ঠিক আছে, তাদের আবার 12 পরে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, সমস্যার সমাধান নাই, কলেজে যাবি অর্ধেক বিয়ে হয়নি। ঠিক আছে, সমস্যা এখানে ছিল। কিন্তু পরবর্তীকালে তোর কি হয় বলতে কন্টিনিউ শিক্ষার ব্যবস্থা পরিমাণ বেশি, যে MA BEd এই সমস্ত কিছু যখন পরিমাণ করছে, এর ফলস্বরূপ কি হয়, জনসংখ্যাটা কি হয় বলতে একটা সময় নিয়ন্ত্রিততে চলে আসে। ঠিক আছে, তুই যত দেরিতে বিয়ে করবি তত দেরিতে তোর কি হবে বলতে অটোমেটিক্যালি বাচ্চা জন্মানোর হারের পরিমাণ কম হবে, ফার্টিলিটি রেটের পরিমাণ কমবে। যত বয়স বাড়বে তত ফার্টিলিটি রেটের পরিমাণ কমবে, যত ফার্টিলিটি রেটের পরিমাণ কমবে জন্মহারও কমতে থাকবে। জনসচেতনতা বৃদ্ধি কোথাও হবে, বাড়াতে হবে। ঠিক আছে, জনসচেতনতা বৃদ্ধি কি, প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে যে 2-এর বেশি সন্তান নয় বা 1-এর বেশি সন্তান নয়। যদিও ভারতে এখন অনেক জায়গাতে 2 বা 1 জন একটা এখন ভারতবর্ষে অনেক জায়গায় যেখানে তো শিক্ষা আছে, আমি তো বলছি যেখানে তো শিক্ষা, আগে কি ছিল জানিস, ধর কোনোটা পরিবারে যদি মেয়ে জন্মাতো, বিশেষ করে আমি ইউপি বিহার, আমাদের পশ্চিমবঙ্গের আমি কথা বলবো প্রাচীনকালে, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যদি মেয়ে জন্মাতো তো সেখানে কি হতো, যতক্ষণ না ছেলেরা জন্মাচ্ছে ততক্ষণ সেখানে তোর কি হতো বলতেন, তাদের বাচ্চা হয়ে যেত, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, কেন, কারণ ছেলেরা হচ্ছে তোর কি করে বলতেন, বংশটাকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রচলন ছিল। হলো, বাবা মার মন খারাপ হয়ে যেত। ঠিক আছে, মুখটা খারাপ, হঠাৎ মেয়ে হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তার মুখটি ঝুলে যাবে। ঠিক আছে, কিছু করার নাই, মুখটা ঝুলে। কিন্তু এখনকার দিনে এখন প্রায় অনেক পরিবার আছে, অনেক কাপড় আছে যাদের তোর কি আছে, একটাই মেয়ে, এর বেশি কিছু না, একটাই মেয়ে একটাই সন্তান। আমার নিজের ঠাকুর আছে, ঠিক আছে, আমার নিজের ঠাকুর আছে, তার একটাই মেয়ে আছে। প্রত্যেকের এখন সবাই, আমার নিজের দাদার পিসির যে ছেলে তার আছে, ঠিক আছে, একটাই মেয়ে। তারা ওই ওয়ান চাইল্ড পলিসিতে তারা কি করতে পারেন, এটা কেন, তার কারণটা কেন বলতেন, শিক্ষা ব্যবস্থাকে যখন উন্নতি করবে, তোকে কাউকে শিখাতে হবে না, সেই তাদের সচেতনতা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, নারীর ক্ষমতায়ন এবং হচ্ছে কর্মসংস্থান ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। নারীর ক্ষমতায়ন, এগুলো কেন ডিটেলসে বলছি বলতো, আমারও নোটে ছোট করে লিখে দিয়ে আছে, তোরা একটা ডিটেলসে লিখতে দিয়েছি না, মনে আছে, এটাকে ডিটেলসে লিখবি, তাই আমি একদম ডিটেলসে বলে দিচ্ছি। নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়ন কিভাবে দিতে, কি ক্ষমতা দিবি, ছুরি কাঁচি এগুলো দিবি নাকি, হ্যাঁ, এই কি ক্ষমতা দিবি, যেন সে তার স্বাধীনতা হয়, তার কথা বলার মতো যেন কি থাকে বলতে ক্ষমতা থাকে। তো তার যখনই তুই কর্মসংস্থান বৃদ্ধি করবি, মানে তাকে তুই কাজ দিবি এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করবি, অটোমেটিক্যালি তারও একটা ডিসিশন থাকবে যে এত বেশি সে কি করবে না, বা সে বাচ্চা সামলাবে নাকি সে কাজ করবে, তার সেটা বাইরে গিয়ে কাজ করতে হবে, সে বাচ্চা সামলাবে না কাজ করবে। তাই এইটা একটা প্রধান উদ্দেশ্য, শিশু মৃত্যুর হার কমানো। অবভিয়াসলি শিশু মৃত্যুর হারকে কমাতে হবে, তুই যত শিশু মৃত্যুর হার কমাবি, তত যদি শিশু জন্মে থাকে তো কখনোই তারা আর নেক্সট তার বাচ্চার দিকে যাবে না, সেই বাচ্চাটা যখনই শিশু মারা যাবে। অভিবাসন নীতি নিয়ন্ত্রণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিবাসন নীতি নিয়ন্ত্রণ কি, অভিবাসন মানে হচ্ছে তোর কি, অভিবাসন কোন একটা দেশকে ত্যাগ করে যখন তোর কি হয় বলতে অন্য কোন একটা দেশে চলে আসে। ইললিগাল মাইগ্রেন্ট, তোদেরকে আগের দিন বলেছিলাম আমি, প্রচুর পরিমাণে আছে, বাংলাদেশ থেকে আছে। এই যে SIR যখন চালু হচ্ছে, প্রায় দেখবি সব বাংলাদেশি গুলো ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরা কি করে বলতে অন্যান্য দেশে গিয়ে কি করবে, সেই দেশের জনসংখ্যার উপরে চাপ প্রভাব ফেলবে। ঠিক আছে, আমাদের সম্পদের উপর অন্য কোনো একটা দেশের লোক এসে ব্যবহার করছে, এটা একটা খারাপ জিনিস। জনসংখ্যা ব্যবস্থা হচ্ছে প্রধান নিয়ম, প্রধান উপায়, ব্যাস হয়ে গেল। ফলাফল এবং গুরুত্ব, এর ফলাফলগুলো কি কি থাকবে, জনসংখ্যা এবং সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা, যদি নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে জনসংখ্যা যেমন থাকবে সম্পদ যেমন থাকবে, মানে কাব্য জনসংখ্যা একটা হওয়ার চেষ্টা হবে। জীবনযাত্রার মান কি হবে,
উন্নয়ন হবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে কি করবে, ত্বরান্বিত করবে। অবশ্যই সমাজও উন্নত হবে, অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে, পরিবেশগত তোর কি হবে, চাপ কমানো হবে, দূষণ কমানো, এই সমস্ত কিছু জিনিস ফলাফল এবং গুরুত্ব। ঠিক আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োজনীয়তা কি, একই জিনিস, প্রয়োজনীয়তা এই যেটাই বললাম, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং ঘাটতি রোধ। সম্পদকে কি করতে হবে, সঠিক পরিমাণে যাতে কি করতে পারে, ব্যবহার করতে পারে, এবং সম্পদের ঘাটতি মানে সম্পদটা তোর কোনো জায়গায় অতিরিক্ত পরিমাণে বেশি ব্যবহার হয়ে যাচ্ছে, কম ব্যবহার হয়ে যাচ্ছে, সেই ঘাটতিটা রোধ হয়ে যাবে। দারিদ্র এবং জীবনযাত্রার মান উন্নয়ন। দারিদ্র অটোমেটিক্যালি যদি দেশের জনসংখ্যা কমে যায়, কমে গেলে তোর কি হবে, সম্পদের পরিমাণটা বেড়ে যাবে, সম্পদের মানটা বেড়ে যাবে, সেই সম্পদটা সবাই ব্যবহার করলে দারিদ্রতার পরিমাণ হ্রাস হবে। দারিদ্র পরিমাণ হ্রাস হলে তোর কি হবে, জীবনযাত্রার মান কি হবে, উন্নত হবে। স্বাভাবিক। এবার বেকারত্ব সমস্যা সমাধান, খুব ইম্পর্টেন্ট, যেটা দরকার। জনসংখ্যা কমলে বেকারত্ব সমস্যা কমে যাবে, কারণ কাজ বেশি থাকবে। জনসংখ্যা কম, কাজের পরিমাণ বেশি। কিন্তু আমাদের দেশে তোর কি হচ্ছে বলতে, যেহেতু জনসংখ্যা পরিমাণ, তুই ভাবনা কয়েকশো সিট, কয়েক হাজার সিট, ঠিক আছে, কতজন পরীক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, কতজন পরীক্ষা দিতে যাচ্ছে, কয়েক লক্ষ পরীক্ষা দিতে যাচ্ছে, তারা কয়েকশো জন চাকরি পাবে তার মাঝখানে। ঠিক আছে, তুই কোম্পানিতেও কতজনকে জব দিবি, এই যে কোম্পানিতে অতিরিক্ত জনসংখ্যা থাকার জন্য ওভার টাইম করাচ্ছে, যে তুই 8 ঘন্টা ডিউটির বদলে তুই কর 12 থেকে 14 ঘন্টা ডিউটি, তোর কোনো লাইফ নাই। ঠিক আছে, কোম্পানিতে তো মজদুরির কাজ করা, একদম চাকরি মানে মজদুরির কাজ করাবে, তাদের কোনো লাইফই নাই। ঠিক আছে, 20,000 30,000 টাকা রোজগার করবে, কিছু করার নাই, তাকে সেই খাটাবে। আর সরকারি চাকরি পাওয়া তো তোর কাছে মানে একদম সে কি ব্যাপার, একটা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, তুই এত সহজে পাবি না, দুর্নীতির পর দুর্নীতি, হেনা তেনা এসব থাকবে। তার মূল সমস্যাটাই হচ্ছে তোর কি বল দেখিনি, জনসংখ্যার চাপ, অতিরিক্ত পরিমাণে। জনসংখ্যার চাপ না থাকলে এগুলো কিচ্ছু হবে না। পরিবেশ সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণ, বললাম জনসংখ্যা যদি ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করা যায়, পরিবেশের সুরক্ষাও করা যাবে, দূষণকেও নিয়ন্ত্রণ করা যাবে। টেকসই উন্নয়ন, ভবিষ্যৎ টেকসই উন্নয়ন। সামাজিক স্থিতি এবং সুস্থ সমাজ গড়ে তোলা, অবশ্যই জনসংখ্যা কমলে সামাজিক একটা পরিস্থিতি একটা স্থিতিশীল হবে এবং সুস্থ সামাজিক গঠন হবে। শিক্ষা এবং স্বাস্থ্য সমস্যা কি বলতে, চাপটা অনেকটা কমানো, শিক্ষার ক্ষেত্রে চাপ কম হবে, আবার তো কি হবে, স্বাস্থ্য পরিষেবাতেও চাপ কম হবে, জনসংখ্যা পরিমাণ কম হলে। ঠিক আছে, আর কিছু আছে, মা ও শিশু কল্যাণ রক্ষা, শিশুর কল্যাণ রক্ষা, অবশ্যই শিশুর কল্যাণ এবং মায়েরও যে এগুলো লক্ষ্য করে হবে। নারীর ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি, বুঝতে পারছি, এগুলো আর এক্সপ্লেন করছি না। আর অর্থনৈতিক উন্নয়নকে দ্রুততর, অর্থনৈতিক উন্নয়নকে কি করে দ্রুত করবি, জনহারকে নিয়ন্ত্রণ করলে। প্রথম কথা হচ্ছে জনসংখ্যা পরিমাণ কমবে, সম্পদের পরিমাণ বাড়বে, প্লাস নারীদের তুই কি করে কাজ দিবি, মেয়েদেরকে কাজ দিবি, যখন মেয়েদেরকে কাজ দিবি, দুজন পুরুষও কাজ করছে, মেয়েরও কাজ করছে, সেই দেশে অর্থনীতি কি হবে, অটোমেটিক্যালি উন্নত হতে বাধ্য। ওকে ওকে ওকে। জনসংখ্যা নীতি, পপুলেশন পলিসি। জনসংখ্যা নীতি, পপুলেশন পলিসি কি জিনিস, কোন দেশ কিভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে তার জন্য পলিসি রেডি করে, তাকে বলা হবে তোর কি, পপুলেশন পলিসি। অনেকগুলো পপুলেশন দেশের আছে, আমি দুটি দেশ দিয়েছি, একটা হচ্ছে ভারতের দিয়েছি, আর একটা তো কি দিয়েছি বলতে, চীনের দিয়েছি। পপুলেশন পলিসি মূল নিয়ন্ত্রণ কি, সেম, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, বৃদ্ধির হার কমানো, স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নকে নিশ্চিত করা, এটা তো মূল নীতি বা লক্ষ্য। ভারতের নীতি বা লক্ষ্যটা কি, ভারত কত সালে দিয়েছিল জনসংখ্যা নীতি, 2000 সালে। কি নিয়ে এসেছিল, ওয়ান চাইল্ড পলিসি। ঠিক, ওয়ান চাইল্ড পলিসি ছিল 2000 সালে, ওয়ান চাইল্ড পলিসি। এইখানে কি কি ছিল, পটভূমিতে কি ছিল, যে ভারতের জনসংখ্যা মানে এত বেশি পরিমাণে বাড়ছে যে এরা অর্থনৈতিক উন্নতিতে কি করছে বলতে, বাধা দিচ্ছে। এই অর্থনৈতিক উন্নতিতে বাধা দেওয়ার জন্য 2000 সালে ভারতের জনসংখ্যা নীতি নিয়ে আসতে হয়েছিল, যাতে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা কি হয় বলতে, কমে আসে। ঠিক আছে, এই কমানোর জন্য তোর কি হয়েছিল, এনপিপি নিয়ে আসা হয়েছিল। এই এনপিপির উদ্দেশ্যগুলো কি ছিল, যে এমন একটা পরিমাণে তোর জনসংখ্যাকে কমানো যাতে তোর কি হবে, উন্নয়নটা ঠিকঠাক ভাবে হয়। হলো জনসংখ্যা বৃদ্ধির হার, যেখানে 2% করে জনসংখ্যা বাড়ছিল, এই 2%কে তোর কি করে নিয়ে আসা, 1%-এর কাছাকাছি নিয়ে আসা। হলো এইখানেই তোর কি এসেছিল, মানে যেখানে তোর অনেকে 3টা 4টা এরকম করে শিশু জন্মাচ্ছিল, সেখানে তোর কি নিয়ে আসা হয়, টু চাইল্ড পলিসি। আমাদের পলিসি ঠিক নিয়ে আসা হয় না, আমাদের এখানে তোর একটা মানে আমি কি বলবো, মানে জনসচেতনতা নিয়ে আসা হয়েছিল, পলিসি ঠিক বলবো না আমি, জনসচেতনতা নিয়ে আসা হয়েছিল, যেখানে বলা ছিল প্রত্যেকের 2টির বেশি যেন না সন্তান হয়, এবং তাদের স্লোগান এসেছিল হাম দো হামারা দো, এটাই। ঠিক আছে, সকল মাতৃ এবং শিশুর স্বাস্থ্য রক্ষা করা, পরিবার পরিকল্পনা করা, এগুলো। এবং কবেকারের মধ্যে লক্ষ্য রাখা হয়েছিল, 2045 সালের মধ্যে, কত সালের মধ্যে, 2045 সালের মধ্যে দেশটা যেন স্থিতিশীল জনসংখ্যার দেশে যেন চলে যায়, স্থির অর্থনীতির দেশে যেন চলে যায়। ঠিক আছে, এটাই আর কি।
কিছু কার্যকর কর্মসূচি, হেলথ এবং রিচ পরিষেবা, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, এগুলো নীতি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, পরিকল্পনা, টার্গেট মুক্ত, টার্গেট ফ্রি অ্যাপ্রোচ, যে কোনো টার্গেট নয়, পরপর এগিয়ে যাও, শিশু এবং মায়ের মৃত্যুর হারটাকে কমানো, নারী শিক্ষা, দেরিতে বিবাহ, দেখবি সব একদম একই রকমের জিনিস দেওয়া আছে, ঠিক আছে। এইটাই পপুলেশন পলিসি। এরপরে তো কি আছে, চীনের জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। এ অনেকটা টাফ নীতি নিয়েছিল চীন। কিরকম টাফ নীতি ছিল, কত সালের মাঝখানে 1978 চলেছে, মানে প্রায় তোর 1980 সালের কাছে চীন ওয়ান চাইল্ড পলিসি নিয়ে এসেছিল। কি চাইল্ড পলিসি নিয়ে এসেছিল? ওয়ান চাইল্ড। মানে কত সাল? 1980। তো কত সাল রে? ঠিক বলছি তো? 1980 না? 1980। 1900, হ্যাঁ, 70-এর দশকে আর কি বাড়ে, 1980-র দিকে তোর কি হয়েছিল, ওয়ান চাইল্ড নীতি, যেখানে তোর একটাই শিশু জন্ম হবে, এর বেশি শিশু জন্ম হবে না। দ্বিতীয় যদি শিশু জন্ম হয়, আগে থেকে মেরে ফেলা হবে, বা তোর কি হবে, সরকার কোনো দায়িত্ব নেবে না। ঠিক আছে। এর উপরে ভিত্তি করে তোর কি হয়েছিল, চীনে ওয়ান চাইল্ড নীতি নিয়ে আসার পরে চীনের জনসংখ্যার হারের পরিমাণ কি হয়, অনেকটা কমে গেছিল। কারণ তার আগে চীনের জনসংখ্যার হারের পরিমাণ অনেক বাড়ছিল। পরবর্তীকালে চীনকে কি করে, 1980 বা 2017, 1980, 90, 2010, এইরকম সময় থেকে 2000 সাল থেকে চীনকে, চীনের মানুষকে কর্মসংস্থান প্রচুর পরিমাণে দেওয়া হয় চীনে। কেন কর্মসংস্থান? সরকারি চাকরি দেবো না, প্রত্যেকে কিছু না কিছু বানাতে শেখো। কি বানাতে শিখবি? মোবাইলের কোনো পার্টস বানা, সামথিং কিছু বানা, কোন একটা দেশ থেকে কিছু জিনিস কিনে নেওয়া হলো, তাকে কপি করতে দেওয়া হলো, প্রতিটা ঘরে 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 কপি করতে দেওয়া। কর্মসংস্থান বৃদ্ধি পেলে এখন কি হয়, প্রতিটা মোবাইল কোথায় কোথায় তৈরি হয়? চীন থেকে তৈরি হয়ে আসে। তার কারণ কেন? সেই সময় তারা সেই নীতিটা নিয়েছিল যে তোমাকে রেডি করতে, কপি মোবাইল আগে নিয়ে আসে। সেম জিনিস এই কোম্পানির মোবাইল পাইছে নোকিয়া, নোকিয়ার একদম কপি মডেল বের করে দিত চীন। ধীরে ধীরে মডেলটা বেশি দিন টিকতো, 6 মাস টিকতো, 7 মাস টিকতো। কিন্তু যত তারা কি হয়েছে বলুন, রিসার্চ করতে গেছে, উন্নতির পরিমাণ বৃদ্ধি করতে, ছোট ছোট এইসব পড়াশোনা চীনে নাই, এই তোদের এই মুখস্থ বিদ্যা চীনে নাই। চীনে ক্লাস 5, ক্লাস 6 থেকে ছেলেমেয়েরা কম্পিউটার বাগাতে আনে, ছেলেমেয়েরা ল্যাপটপ বাগাতে আনে, ছেলেমেয়েরা অটোমেটিক্যালি ওয়েস্ট তো চেঞ্জ করতে, তারা ওয়েস্ট কম্পিউটার চেঞ্জ করতে পারবি কি? কেপেবল আছে কম্পিউটার ওয়েস্ট চেঞ্জ করতে? সামান্য ফরম্যাট করতে পারবি না। তোদের থেকে ছোট যারা 5 বা 6 এ পড়ে, সেইখানে কোডিং জানিস? জীবনে জানিস না কোডিং, জানিস? ছোট কোডিং জানিস? একটা অ্যাপ তৈরি করে দিতে পারবি? চীনের বাচ্চারা খেলা, তো বড় বড় খেলা ওদের কাছে। আমাদের কাছে যেটা বিরাট বড় জিনিস, ওদের কাছে সেটা খেলা। তাতে কি যে কোনো জিনিস তোর কি তৈরি হয়, তাতে তারা কর্মসংস্থান বাড়ে, সবাই কাজ করছে, চীনের অর্থনৈতিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যার পরিমাণ তো কি আছে অটোমেটিক্যালি কমে আসছে। পরবর্তীকালে 1980-র পরে 2015 সালে এই ওয়ান চাইল্ড নীতি তোর কি হয় বলদিনি, বাদ দিয়ে দিয়ে কি আসে বলদিনি, টু চাইল্ড পলিসি নিয়ে আসে। এবার দুটো নিয়ে আসতে পারে। আবার 2021 সালে যেহেতু অনেকটা কমে গেছে, এবার দেখ কোন একটা দেশে যখন কমে যাবে, খুব কমে যখন চলে আসবে, সেটা বিপদ। কিসের বিপদ? তো সেখানে বৃদ্ধ জনসংখ্যা পরিমাণ বেড়ে যাবে, কিন্তু তোর ভবিষ্যতে যে জনসংখ্যা সেটা থাকবে না। সেটা 2021-এর পরে আবার তোর কি করেছে, মানে 3 চাইল্ড নীতি বা 3 সন্তানের অনুমোদন দেওয়া হয়েছিল। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছিস? এইভাবে অর্থনৈতিক দিক থেকে অর্থনীতি উন্নত করতে হবে, পাশাপাশি কি করতে উন্নত করতে হবে। আর যতই 3 সন্তান নীতি নিয়ে আসবে না কেন, জনসংখ্যা পরিমাণ অতটা বেশি পরিমাণে আর বাড়বে না। ঠিক আছে, ইউনিট 1।